গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালক সহ একই পরিবারের 4 জনের মৃত্যু। রেলগেট না থাকাই কারণ বলছেন স্থানীয়রা। পদ্মা সেতুর মাদারীপুর শরীয়তপুর অংশের সংযোগ সড়কের উদ্বোধন। ভোগান্তি কমবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের, সময় বাঁচবে ফেরি পারাপারে। গুজব ও ধারণার ভিত্তিতে নয়, কোম্পানির আর্থিক সক্ষমতার তথ্য নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। কয়েকটি জেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, সরকার পতনের আন্দোলনে নামার হুমকি রিজভির। রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত দলটি, অভিযোগ আওয়ামী লীগের। এবং রাজধানীর প্রথম সারির 15টি স্কুলে ভর্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। 12 জানুয়ারির মধ্যে চিঠির উত্তর দিতে নির্দেশ। প্রবাসের সময় সঙ্গে আছি সাজিদ রাজু। গাজীপুরের ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারে থাকা চালক ও একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। রোববার এই দুর্ঘটনার পর 5.5 ঘন্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকে। রেলগেট না থাকার কারণে এই এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। গাজীপুর ও টাঙ্গাইল প্রতিনিধিকে সঙ্গে নিয়ে মাহমুদ রাকিবের রিপোর্ট। স্ত্রী সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান গাজীপুর কালিয়াকৈরের বাসিন্দা বিপ্লব। প্রিয়জনের লাশ সামনে নিয়ে তাই নির্বাক চাহনি তার চোখে মুখে। স্থানীয়রা জানান, রোববার সকালে সন্তানদের নিয়ে বাসা থেকে ব্যক্তিগত গাড়িতে করে স্কুলে যাচ্ছিলেন তাহমিনা সোনিয়া ও নুসরাত জাহান, কিন্তু শেষ পর্যন্ত আর সন্তানদের স্কুলে পৌঁছে দিতে পারেননি তারা। রেল ক্রসিং এ প্রয়োজনীয় রেলগেট না থাকায় ট্রেনের ধাক্কায় নির্মমভাবে জীবন দিয়ে বাড়ি ফিরতে হয়েছে লাশ হয়ে। গ্রামবাসীরা বলছেন, কোনো রেলগেট বা গতিরোধক না থাকার কারণেই কদিন পরপর গোয়ালবা থানার রেল ক্রসিংটিতে দুর্ঘটনা ঘটছে, যাতে বারবার জীবন দিতে হচ্ছে নিরীহ গ্রামবাসীর। এছাড়া রেল ক্রসিংটিকে ঘিরে এভাবে অবৈধ দোকানপাট গড়ে ওঠার কারণেও দূর থেকে চলন্ত ট্রেন দেখতে না পাওয়াও দুর্ঘটনার একটি অন্যতম কারণ বলে মনে করছেন তারা। প্রাইভেট কারটার মাঝখানে লেগে যায় ট্রেনের সাথে, এবং ট্রেনে হাসতে অন্ততপক্ষে 1 কিলোমিটার পর্যন্ত দূরে যে ওর অবশিষ্ট অংশগুলো পড়ে থাকে। ট্রেন লাইনের পাশে দোকান হওয়ার কারণে, আর হচ্ছে আমরা রেল লাইনের কোনো সিগন্যাল ছিল না, স্পিড ব্রেকার ছিল না, এগুলো কিছুই নাই। জোরে একটা আওয়াজ হয়েছে, পর আমি দৌড় দিয়ে এসে দেখি যে ট্রেনের সামনে গাড়ি আটকে আছে। রিপন যার স্ত্রী, সে বাড়ি থেকে হাত দিয়ে করতেছে, হাত নাইতেছে। পাশে একটা বাড়ি খাওয়ার পর ব্রিজে এসে গাড়িটা আমার তছনছ হয়ে গেছে। এর আগে ও আমার আপন বোনের জামাই আর তার নাতি মারা গেছে। এখন আমার আপন বাগনি মারা গেছে, আমার বাগনি মেয়ে মারা গেছে একই জায়গায়। এর আগে কয়েকবার বলা হয়েছে যে ওখানে যদি আমাদের একটা রেল ক্রসিং দেয়, তাহলে আমাদের এলাকাবাসী সবারই একটু ভালো হবে। পুলিশের দাবি, অরক্ষিত রেল ক্রসিং এর কারণেই প্রাইভেট কারটিকে ধাক্কা দেয় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস, যাতে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িতে থাকা কেউই বাঁচতে পারেনি। এছাড়া ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি ব্রিজের নিচে গিয়ে পড়ে ভাঙাচোরা গাড়ির অবশিষ্ট অংশ। এখানে কিন্তু কোনো গেটম্যান নেই, রেল ক্রসিং এর কোনো গেটও নেই। ট্রেনটি যথারীতি যাওয়ার সময় একটা প্রাইভেট কার আপনার ট্রেনের সামনে ধাক্কা খায় এবং প্রাইভেট কারটি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। প্রাইভেট কারের 4 জন যাত্রী এবং 1 জন ড্রাইভার, তারা সবাই নিহত হয়। এদিকে দুর্ঘটনার সময় মৈত্রী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে টাঙ্গাইল সহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের সব রেল যোগাযোগ। তবে প্রায় 5.5 ঘন্টা বন্ধ থাকার পর উদ্ধার কাজ শেষে দুপুরের পর আবারও স্বাভাবিক হয় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। অরক্ষিত রেল ক্রসিং, অপরিকল্পিত সংযোগ সড়ক এবং সচেতনতার অভাবে রেলের দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এছাড়াও রেলের সঙ্গে যুক্ত দপ্তরগুলোর অব্যবস্থাপনাও দায়ী বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। রেলপথ মন্ত্রী জানিয়েছেন, শিগগিরই 700 রেল ক্রসিংয়ে লোকবল নিয়োগ ও ক্রসিং ব্যবস্থাপনার কাজ শুরু হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। রেল লাইন যত দীর্ঘ হচ্ছে, বাড়ছে লেভেল ক্রসিং। লোকবল আর লেভেল ক্রসিং এর ব্যবস্থাপনা না থাকায় নিজ দায়িত্বে চলাচলের এমন সাবধানী বার্তা প্রায়ই দেখা যায়। তবে স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য রেলপথ জনপ্রিয় হলেও মানুষের প্রয়োজনে যত্রতত্র এসব লেভেল ক্রসিং এর কারণে প্রায় মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে রেল লাইন।
বর্তমানে দেশে সর্বমোট লেভেল ক্রসিং আছে 2497টি। এর মধ্যে 1412টি বৈধ ও 1085টি অবৈধ। অবৈধ ক্রসিং এর মধ্যে 452টি রয়েছে স্থানীয় সরকারের অধীনে ও ইউনিয়ন পরিষদের অধীনে রয়েছে 363টি অবৈধ ক্রসিং। এর মধ্যে লোকবল নিয়োগ দেওয়া হয়নি 946টিতে। লোকবল না থাকা ও অরক্ষিত লেভেল ক্রসিং ছাড়াও সংযোগ সড়কে ত্রুটি দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। দেখা যায় যে রেল লাইনের সাথে আমরা অনেক কানেকশন করে দিই রাস্তার, ফলে কিন্তু এই লেভেল ক্রসিং গুলোকে আর রেল পথ মন্ত্রণালয় কিন্তু সেখানে আর গেটম্যান নিযুক্ত করে না, ফলে এটা অরক্ষিতই থেকে যায়। আর এই সমস্ত লেভেল ক্রসিং এ সাধারণত দেখা যায় আমার রাস্তার কন্ডিশনটা খারাপ থাকে, ভীষণ অবস্ট্রাকশন থাকে, অনেক গাছপালা থাকে, ফলে হয় কি আমার এই লেভেল ক্রসিং এর পেভমেন্ট যদি আমার পুয়ার হয়ে যায়, ভাঙাচোরা থাকে, গাড়ি চলার সময় ঝাঁকি খানোর সময় বন্ধ হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায় এবং কিন্তু ট্রেন চলে আসলে অ্যাক্সিডেন্ট ঘটে। যখনই যেখানেই এই ক্রসিং গুলো আছে, অ্যাটলিস্ট ওই ক্রসিং থেকে 500 মিটার দূর পর্যন্ত আপনার কোনো গাছপালা, কোনো প্রতিবন্ধকতা থাকতে পারবে না। এগুলা কেটে ছেটে এগুলাকে আপনার দৃশ্যমান করতে হবে যাতে মানুষ দেখে। এদিকে রেলমন্ত্রী জানান শিগগিরই অবৈধ ক্রসিং এর ব্যবস্থাপনায় কাজ শুরু করা হবে। আমরা 2টি প্রকল্প হাতে দিয়েছি, এই প্রকল্পগুলি অতি তাড়াতাড়ি কাজ শুরু হয়ে গেছে। 700-এর উপরে আমাদের লেভেল ক্রসিং গেটের মান উন্নয়ন করব। প্রতি লেভেল ক্রসিং এ আমরা লোক নিয়োগ দেব। পাশাপাশি রেল লাইনকে অতিক্রম করে যাওয়া নতুন নতুন সংযোগ সড়ক নির্মাণ করা হলে তার সাথে সাথেই নিরাপদ ও ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মূল পদ্মা সেতুর 2 বছর আগেই চালু করা হলো জাজিরা প্রান্তের 1 নম্বর অ্যাপ্রোচ সড়ক। রোববার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সড়কের উদ্বোধন করেন। শিবচর কাঁঠালবাড়ির অ্যাপ্রোচ রোড এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা রাখবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সব গুজব উড়িয়ে দিয়ে যথাসময়েই শেষ হবে পদ্মা সেতুর নির্মাণ কাজ। মাদারীপুর থেকে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মসৃণ পিচঢালা সড়ক, যেখানে মিশে আছে কোটি মানুষের স্বপ্ন। মূল পদ্মা সেতুর কাজ শেষ হবে 2018 সালের ডিসেম্বরে। তবে তার 2 বছর আগেই সম্পন্ন করা হয়েছে সেতুর 2 প্রান্তের সংযোগ সড়ক। মাওয়া প্রান্তে 1.5 কিলোমিটার সড়কের শতভাগ কাজ শেষ। এবার জাজিরা প্রান্তে 10.5 কিলোমিটার সংযোগ সড়কের মধ্যে 8 কিলোমিটারের বেশি সড়কের কাজ শেষ হয়ে এসেছে। সড়কের সুবিধা পেতে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটটিকে 5 কিলোমিটার এগিয়ে আনা হয়েছে কাঁঠালবাড়িতে। সংযোগ সড়কের সঙ্গে কাঁঠালবাড়ি ফেরিঘাটটিকে যোগ করতে এলজিডি এবং রোডস এন্ড হাইওয়ে নির্মাণ করেছে 6 কিলোমিটার সার্ভিস রোড। এখনই তাই সুফল দিতে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো এই সড়ক। পদ্মা সেতু হবে যথাসময়ে শেষ হবে, শতভাগ স্বচ্ছতার সঙ্গে শেষ হবে ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কেউ পদ্মা সেতু ছোট একটা ত্রুটি বিচ্যুতি নিয়েও দেশের বাইরে কেউ কোনো মন্তব্য করতে পারেনি। চলতি মাসের মধ্যে নতুন ফেরিঘাট চালু হলে আগের শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটের দূরত্ব 14 কিলোমিটার থেকে নেমে আসবে 9 কিলোমিটারে। ফলে আগে থেকেই পদ্মা সেতুর সুফল পেতে যাচ্ছে এলাকাবাসী। আমরা একটা জিনিস নিয়ে ঢাকা যাব, আমাদের অনেক লোকের অনেক সুযোগ সুবিধা ইনশাআল্লাহ হইব। লাভবান উন্নত ফুলাহানি করবো না, খাটবো। আরো গাড়ি ঘোড়া চলাচল সৌন্দর্য হবে ইনশাআল্লাহ, আরো পরিষ্কার হবে, আশা করি দেশের উন্নয়ন হবে। জাজিরা সংযোগ সড়কে 5টি ব্রিজ, 8টি ওভারপাস এবং 20টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। মূল পদ্মা সেতু চালু 2 বছর আগেই এই অ্যাপ্রোচ রোড 1টি খুলে দেওয়ার ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী এখন থেকেই পেতে শুরু করবেন সুফল। এই 4 লেন সড়কটি ব্যবহার করে মাদারীপুর থেকে ঢাকাগামী যানবাহনগুলো গিয়ে উঠবে কাঁঠালবাড়ি ফেরিতে। এর ফলে সময় কেবল 1 ঘন্টা কমে আসবে না, একই সঙ্গে পদ্মা সেতুকে ঘিরে স্বপ্নের দুয়ার হবে আরো প্রসারিত। এহসান জুয়েল, সময় সংবাদ, শিবচর, মাদারীপুর। প্রবাসের সময় আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আখি 5 দিনের রিমান্ডে। গুজব ও ধারণার উপর ভিত্তি করে পুঁজিবাজারে বিনিয়োগ না করে কোম্পানির আর্থিক সক্ষমতার তথ্য নিয়ে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সরকার বিশেষ প্রণোদনা প্যাকেজ অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি শক্তিশালী পুঁজিবাজার উন্নত অর্থনীতি গড়ে তোলার অন্যতম শর্ত। এ সময় প্রধানমন্ত্রী বিনিয়োগ করার ক্ষেত্রে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। কোনো তথ্য নেবেন না যেখানে সেখানে একটা বিনিয়োগ করে তারপর সব হারিয়ে তারপরে আসে কি সব দোষ সরকারের, সব দোষ অর্থমন্ত্রীর। এটা যেন না হয়। কেউ যদি গুজব এবং একটা সাধারণ ধারণার উপর নির্ভর করে কোনো বিনিয়োগ করেন, তার জন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত হন, সেখানে কার দোষ? যিনি করবেন তার। কাজে এই জন্য আমি বারবার বলবো যে যারাই বিনিয়োগ করবেন তারা অবশ্যই কোন কোম্পানিতে করছেন, তাদের আর্থিক অবস্থাটা কি, তাদের কি কি সক্ষমতা আছে, সবকিছু তথ্য নিয়ে তারপরে তারা করবেন। শেয়ার বাজারে লেনদেন কারচুপি ও অনিয়ম শনাক্ত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে বিশেষ প্রণোদনা প্যাকেজ অব্যাহত রেখেছে সরকার। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল নামে 900 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাঝে সহায়তা প্রদান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আইপিওতে 20% কোটা সংরক্ষণ করা হয়েছে। জনগণের সঞ্চয় অভ্যাস গড়ে তোলা এবং সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা অর্জনে বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে আমরা যে বিনিয়োগ শিক্ষার ব্যবস্থা নিচ্ছি তার ফলে সচেতনতা সৃষ্টি হবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় বিনিয়োগ করে লাভবান হতে পারবেন। এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহ গ্রেপ্তার 7 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফ তাদের রিমান্ড মঞ্জুর করেন। রোববার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদকে আদালতে হাজির করে 7 দিনের আবেদন করে পুলিশ। শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক। এর আগে সকালে মামলায় গ্রেপ্তার অপর 6 জনকে আদালতে হাজির করা হয়। তাদের প্রত্যেককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 31 ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গতকাল জামাতের অর্থদাতা সহ 6 জনকে এবং আজ সকালে আহসান হাবিব মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে 6 জন আসামিরই 7 দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন এবং এই 7 দিনের রিমান্ড শেষে আসামিকে পুনরায় বিজ্ঞ আদালতে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছে। আমরা আশা করছি যে এইসব জিজ্ঞাসাবাদের ভিতর দিয়ে হয়তো সঠিক তথ্যটি উদ্ঘাটিত হবে এবং প্রকৃত আসামিদেরকে আইনের আওতায় নিয়ে এসে সঠিক শাস্তি বিধান করা সম্ভব হবে। ভর্তির ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে রাজধানীর প্রথম সারির 15টি শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে তারা। চিঠিতে আগামী 12 জানুয়ারির মধ্যে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। এদিকে দুদকের তালিকায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা জানিয়েছেন চিঠি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। সন্তানকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য বছর শুরুর আগেই নানা তোড়জোড় শুরু করেন অভিভাবকরা। কিন্তু আসন সংখ্যার বিপরীতে ভর্তির সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় অনেক ক্ষেত্রেই ওঠে ভর্তি বাণিজ্যের অভিযোগ। এ ধরনের অভিযোগ হাতে পাওয়ার পর তা খতিয়ে দেখতে এবার মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রোববার ভিকারুন্নিসা নূন স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল সহ রাজধানীর প্রথম সারির 15টি স্কুলের প্রধানকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। চিঠিতে বিভিন্ন শ্রেণীতে শূন্য আসনের সংখ্যার পাশাপাশি জানতে চাওয়া হয়েছে ভর্তি পদ্ধতি ও নীতিমালা সম্পর্কে। আগামী 12 জানুয়ারির মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। 2 সদস্যের একটি টিম গঠন করেছে কমিশন। আমার অনুসন্ধানকারী কর্মকর্তা তিনি প্রকাশ্যে গোপনে সব রকম অনুসন্ধান করবেন, উদ্ঘাটন করবেন যে আসলে এখানে কোনো অবৈধ লেনদেন হয়েছে কিনা। সেখানে যদি দেখা যায় যে ম্যানেজিং কমিটি দায়ী, তাহলে ম্যানেজিং কমিটির সদস্য যারা এই সিদ্ধান্ত গ্রহণের সাথে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবার যদি দেখা যায় যে না কোনো শিক্ষক
এটার সাথে জড়িত রয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে দুদকের পাঠানো চিঠি এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই পৌঁছায়নি। চিঠি না পাওয়া এমন একটি প্রতিষ্ঠান আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ জানান, চিঠি হাতে পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। দুদক থেকে আমাদের কাছে চিঠি আসলে আমরা এর জবাব দেব এবং যে ধরনের বক্তব্য বা যে ধরনের কথা আসছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ডিজি অফিসে আমাদের মেধা তালিকা করে দিয়েছে, আমরা সেই মেধা তালিকার বাইরে একটাও কোনো ভর্তি প্রক্রিয়া আমরা সম্পন্ন করি নাই। ভর্তি বাণিজ্যের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রধান করা হয়েছে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলিকে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ঘুষের টাকা লেনদেনের সময় হাতে নাতে এক উপসচিবকে গ্রেপ্তার করেছে দুদক। দুদকের কর্মকর্তা জানায়, গত রাত 8:30টার দিকে খিলগাঁওয়ের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই কর্মকর্তার নাম মিজানুর রহমান। তিনি উপসচিব হিসেবে সড়ক ও জনপথ বিভাগের পেট্রোল পাম্প অনুমোদন দেওয়ার বিষয়টি দেখাশোনার দায়িত্বে ছিলেন। এর আগে 10 লাখ টাকার বিনিময়ে পেট্রোল পাম্পের অনুমোদন পাইয়ে দেওয়ার জন্য 1,90,000 টাকা ঘুষ নেন বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়। এ বিষয়ে দুদকের পক্ষ থেকে খিলগাঁও থানায় একটি দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে একটা তদন্ত প্রতিবেদনে তার পক্ষে রিপোর্ট করিয়ে দেওয়ার জন্য 50,000 টাকা ঘুষ হাতে নাতে ঘুষ দেওয়ার সময় আমরা হাতে নাতে তাকে খিলগাঁয়ের বিএসসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ইতিমধ্যে ওই বাদ দিয়ে আমাদের সোর্স সে 1,90,000 টাকা শোধ করেছে এবং সে সর্বমোট 10 লক্ষ টাকা দাবি করেছে। মামলা দণ্ডবিধির 161 ধারা 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় মামলা রুজু করা হয়েছে। বিএনপি সাম্প্রদায়িক শক্তির প্ল্যাটফর্ম মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ একটি দল। রোববার বিকেলে রাজধানীর তেজগাঁও কলোনি বাজারে আয়োজিত এক যৌথ সমাবেশে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। 2019 সালের নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ কোন্দল দূর করে আওয়ামী লীগকে সুসংগঠিত করে গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি। বিএনপি আওয়ামী লীগ বিরোধী সকল সাম্প্রদায়িক শক্তির প্ল্যাটফর্ম। আন্দোলনে তারা দুর্বল, কিন্তু সমর্থনে তাদেরকে অত দুর্বল ভাবা ঠিক হবে না। নারায়ণগঞ্জের নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি। আওয়ামী লীগ বিরোধী 80,000-এরও বেশি ভোট, 79-80,000-এর মতো ভোট বিএনপির প্রার্থী পেয়েছে। সেটাও পাশাপাশি আমরা যেন ভুলে না যাই। ক্ষমতায় থাকতে বিএনপি যেমনিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল, রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেও একইভাবে জনগণকে আঘাত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র এখনো চলছে। এই উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বারবার দেশের জনগণের উপর আঘাত হানছেন। রাষ্ট্র ক্ষমতায় থাকতে যেভাবে জনগণের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছিলেন, রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও ঠিক একইভাবে বিএনপি জামাত এদেশের জনগণের উপর বারবার আঘাত করেছেন। আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে আপনারা নিজেরাও দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। 5ই জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দেয় বিএনপি। রোববার সকালে বরিশাল নগরীতে মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এই সময় পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের সাথে ধস্তাধস্তি হয়। পরে কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। এতে জেলা বিএনপি ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তবে কিছু দূর যাওয়ার পর পুলিশের বাধার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়। এদিকে ঝিনাইদহে বিক্ষোভ মিছিলের চেষ্টা করে জেলা বিএনপি, তবে পুলিশি বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপি নেতারা। বিএনপির পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই নিন্দা জানান। এ সময় রিজভী বলেন,
জনবিচ্ছিন্ন সরকার যতই বাধা দিক না কেন জনগণ তা মোকাবিলা করে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটাবে। দুঃশাসনের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ। লক্ষ লক্ষ পায়ের আওয়াজে কেঁপে কেঁপে উঠছে স্বৈরাচারের মাটি। দুরন্ত দুর্নিবার আন্দোলনের শক্তি টের পেয়ে আওয়ামী নেতারা ভয়ে আবোল তাবোল বকছে, আর তাই বিএনপির কর্মসূচিতে পুলিশকে লেলিয়ে দিচ্ছে। কিন্তু এভাবে তারা নিস্তার পাবে না। জনগণের নিকট একদিন তাদের জবাবদিহি করতেই হবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজ বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডারদের হামলা ও নির্যাতন নিপীড়নের ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি। প্রবাসের সময় আরো থাকছে। বছরের শুরুতে ভারী তুষারপাত আর ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন, নিউ ইয়র্কে জরুরি সতর্কতা জারি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়ি ঘরে আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে আগামী 31 জানুয়ারি প্রতিবেদন দাখিল করতে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত। 1 মাসের সময় চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুর হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সাঁওতালদের বাড়ি ঘরে পুলিশের আগুন দেওয়ার ভিডিও ফুটেজ দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হলে তা তদন্তে বিচারিক ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন আদালত। সাঁওতালদের উচ্ছেদকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষকে সাঁওতাল এবং বাঙালি দুষ্কৃতিকারীর সংঘর্ষ উল্লেখ করে প্রতিবেদনের বিষয়ে হাইকোর্টে হাজির হয়ে গাইবান্ধার পুলিশ সুপার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। যেহেতু তিনি 30 দিনের সময় চেয়েছিলেন, পরবর্তী কোর্ট ওই পক্ষকে শুনে সেখানে 20 দিনের সময় মঞ্জুর করেছেন, অর্থাৎ আগামী 31/1/2017 তারিখে পরবর্তী আদেশের জন্য রেখেছেন। ইতিমধ্যে তিনি যেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেন রিপোর্ট দাখিল করতে পারেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা মামলায় গ্রেপ্তার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আখিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড দেওয়ার আদেশ দেন। গত বৃহস্পতিবার রাজধানীর ভাটারা এলাকা থেকে আখিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ব্রাহ্মণবাড়িয়ার গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। গত 30 অক্টোবর ফেসবুকে ইসলাম অবমাননার ছবি পোস্ট দেয় নাসিরনগরে 8টি হিন্দু পাড়ায় হামলা চালানো হয়। এসব ঘটনায় 8টি মামলা হয়। ওই মামলায় আখিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি, বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা আশা রাখি তাকে পুলিশ একান্ত সান্নিধ্যে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় হাজার হাজার মানুষের মধ্যে প্রকৃতপক্ষে যে গুটি কয়েক লোক জড়িত, যাদের স্বার্থে ঘটনাটি ঘটছে, যারা বেশি উৎসাহী হয়ে ঘটনাটি ঘটাইছে, অর্থলগ্নি করছে বা অন্যান্যভাবে ঘটনাটা ঘটাইতে সাহায্য করছে, তাদের চিহ্নিত করতে অচিরেই তদন্তকারী দল সক্ষম হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এদিকে এই হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুরুজ আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যায় নাসিরনগর উপজেলার চাপড়তলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মফিজ উদ্দিন জানান, হামলার ভিডিও ফুটেজে শনাক্তদের গ্রেপ্তারের অংশ হিসেবে চাপড়তলায় অভিযান চালানো হয়। এ সময় চাপড়তলা ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ। ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় সুরুজ আলীকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। প্রবাসীর আরো কিছু খবর। 5 জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে উল্লেখ করে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কানাডা বিএনপি। সম্প্রতি মন্ট্রিলের বাইতুল মোকাররম মসজিদের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, কানাডা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম মিজি সহ স্থানীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ ছাত্রলীগের 69তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে মালয়েশিয়া শাখা ছাত্রলীগ। রোববার বিকেলে কুয়ালালামপুরের এক রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের নেতা আলহাজ কামরুজ্জামান কামাল। এ সময় বক্তারা বলেন,
ছাত্রলীগ আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি। 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার মাধ্যমে ইতিহাসে স্থান করে নিয়েছে ছাত্রলীগ। তারা আরো বলেন, বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগের ইতিহাস। নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন প্রণয়ন সহ রাষ্ট্রপতির কাছে বেশ কয়েক দফা প্রস্তাবনা তুলে ধরেছে গণতন্ত্রী পার্টি, গণফোরাম ও খেলাফত আন্দোলন। রোববার বিকেলে রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে যান গণতন্ত্রী পার্টির 14 সদস্যের প্রতিনিধি দল। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকজনকে নিয়ে ইসি পুনর্গঠনের দাবি জানান তারা। যুদ্ধাপরাধী বা তাদের পরিবারের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য আইন প্রণয়নের দাবি জানানো হয়। এরপর ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম এবং পরে খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। প্রত্যেক দলই নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন প্রণয়ন সহ বেশ কিছু প্রস্তাব পেশ করেন। অবাধ নিরপেক্ষ নির্বাচনকে জন্য যে ধরনের নির্বাচন কমিশন আইন করে সেটা করা, এবং আইনে কি কি বিধান হওয়া দরকার সেগুলো আমরা বলেছি। একটা অনুসন্ধান কমিটি, যারা 5 জন নিয়ে, যে যারা ওই কে হবে কমিটি, সার্চ কমিটি। মুক্তিযুদ্ধের পক্ষে যারা, ওদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা। যুদ্ধাপরাধী বা যুদ্ধ অপরাধীর পরিবারের কেউ যাতে প্রতিনিধিত্ব করতে না পারে। রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী গঠিত কমিশনের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 5 জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির রাজনৈতিক ভুল ছিল মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার যতই সুষ্ঠু নির্বাচন করুক তা পছন্দ নয় দলটির। নারায়ণগঞ্জে বিএনপি ইলেকশন করেছে, একটা সুন্দর ইলেকশন হয়েছে। যখন হেরে গেল তখন বলে যে কি যে হয়েছে, হয়তো গোপন কিছু হয়েছে। এমনকি খালেদা জিয়া বলেছে, কোনো দাবি দেওয়া দিয়ে কোনো লাভ নেই। নির্বাচন কমিশন গঠিত হবে, রাষ্ট্রপতি করবেন সংবিধান অনুসারে। সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচনকালীন সরকার থাকবে ক্ষমতাসীন সরকার। আমি মনে করি যে 5ই জানুয়ারি যে বিএনপি নির্বাচন করে নাই, তার থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন ব্যাংকের উপর কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার দুপুরে সচিবালয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন, ব্যাংকটিতে অনেক সমস্যার পাশাপাশি এর মুনাফা নিয়ে নানা প্রশ্ন ছিল। ব্যাংকটিতে পরিবর্তন আনার ব্যাপারে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকেরও পরামর্শ ছিল বলে জানান তিনি। এদিকে 1 জুলাই থেকে ভ্যাট আইন কার্যকরের ক্ষেত্রে নিয়মনীতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। Islamic Bank is at the moment the number 1 bank in the country. This expansion goes to the credit of the Islamic Bank. They did it, you see. তবে তাদের সমস্যা আগের থেকেও কিছু কিছু ছিল, যে তাদের প্রফিটস আলটিমেটলি কোথায় যায়। তারপরের থেকেই ইটস আন্ডার সার্ভেইলেন্স। তাদের প্রেশারেই অনেক কিছু হয়েছে, যে সব পরিবর্তন হয়েছে। তো আই এম ওয়েটিং আরো একটু সময় পরে I will call both the chairman and the MD. অষ্টম দিনেও ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্য মেলার মোট 13 ক্যাটাগরির 580টি স্টলের মধ্যে বিশেষ নজর কাটছে খাবারের দোকানগুলো। শুকনো খাবারের মধ্যে সাধারণ ভোক্তাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিস্কুট। দেশি বিদেশি উদ্যোক্তারা তাদের বাহারি ধরনের বিস্কুট নিয়ে ভিড় করেছে মেলায়। বিক্রি হচ্ছে ভালো হওয়ায় খুশি দোকানিরাও। যে বিস্কিটগুলি সবসময় বাইরে পাওয়া যায় না, যেটা এখানে পাওয়া যায়, আর গুণগত মানটা ওদের ঠিক আছে। আপনি যদি শুধু বিস্কিটসের মধ্যে চান, সেখানে একটা প্যাকেজ আছে, আবার বিস্কিটস এবং নুডলস মিক্সড একটা প্যাকেজ আছে। আমাদের বিস্কিটে এখানে কাস্টমার লোকজন অনেক সমাগম করছে। এখানে ম্যাম আমাদের 2-3টা প্যাকেজ করা হয়েছে, যার সঙ্গে আমরা একসঙ্গে অনেক কয়টা আইটেম দিচ্ছি এবং অনেক ভালো ভালো কিছু প্রোডাক্ট দিচ্ছি। আসলে এখানে মেন হলো ফ্যামিলি নিয়ে আসা, ফ্যামিলির আমরা বোধ, আর এখানে ডিসকাউন্ট আছে, বাইরের যে রেট সেখান থেকেও এটা কম দাম। দেশের বাইরের খবর, ইরানের সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশিমি রাফসানজানি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, রাফসানজানি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে রাজধানী তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর আগ পর্যন্ত রাফসানজানি ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1989 সালের পর থেকে 1997 সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে 1980 সালে রাফসানজানি দেশটির স্পিকার নির্বাচিত হন। জেরুজালেমে ইসরায়েলি সেনাদের উপর ট্রাক হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 15 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে 3 জন নারী ও 1 জন পুরুষ। এদিকে এই হামলার প্রশংসা করে এক বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। পুলিশ জানায়, এক ফিলিস্তিনি চালক ইচ্ছাকৃতভাবে এই ট্রাক তুলে দিয়েছে ইসরায়েলি সেনাদের উপর। পরে তাকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র জানায়, এটি একটি সন্ত্রাসী হামলা। ভিড়ের মধ্যে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এই হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চালক একদল সেনা সদস্যের উপর ট্রাক চালিয়ে দিলে তারা তাকে গুলি করে। এরপর চালক ট্রাকটি নিয়ে পিছিয়ে গিয়ে আবারও তাদের উপর উঠিয়ে দেয়। মাত্র কয়েক সপ্তাহ আগে জার্মানির বার্লিনে একই ধরনের হামলায় 12 জন নিহত হয়। তার আগে ফ্রান্সের নিস শহরে এ ধরনের আরেকটি হামলায় নিহত হয় 84 জন। বছরের শুরুতে ভারী তুষারপাত আর ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন। তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে 9 ডিগ্রি ফারেনহাইটে। স্থানীয় সময় শনিবার ভোর থেকে শুরু হওয়া তুষারপাতের কারণে নিউ ইয়র্ক সহ রাজ্যের দক্ষিণাঞ্চলে তুষার ঝড়ের জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এদিকে হঠাৎ করেই আবহাওয়ার এমন আক্রোশে বিপাকে পড়েছেন প্রবাসী বাঙালিরা। টি.এম. মামুনের ছবিতে যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিয়াবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। তুষারের মোড়কে ঢেকে গেছে পুরো নিউ ইয়র্ক। সূর্য জাগার আগে শনিবার ভোররাত থেকে তুষারপাত শুরু হয়। রাতের আকাশও থাকে তুষারের দখলে। বৈরী আবহাওয়া ও তীব্র তুষারপাতে ব্যাহত হচ্ছে যান চলাচল। ভোগান্তির কবলে পড়ছেন প্রবাসী বাঙালিরা। কঠিন কর্মজীবনেও যার বিরূপ প্রভাব পড়ছে। তুষারপাতের পাশাপাশি তাপমাত্রার দ্রুত পতনে কেবল মানুষ নয়, দিশেহারা প্রকৃতির সুন্দর পাখিরাও। তীব্র তুষারপাতের কারণে 6 থেকে 12 ইঞ্চি তুষারে ঢাকা পড়েছে নিউ ইয়র্কের রাস্তাঘাট ও আশপাশের এলাকা। নিউ ইয়র্ক সিটিতে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা হিমাঙ্কের 5 ডিগ্রি নিচে থাকবে বলে ধারণা আবহাওয়া দফতরের। রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কারে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তাপমাত্রা ও ঠান্ডা এই দুইয়ের এমন আক্রোশ আগে দেখেননি বলে জানালেন নায়াগ্রার কাছাকাছি বসবাসকারী এই প্রবাসী বাংলাদেশি। এইরকম স্নো কোনোদিন দেখি নাই, তাও কাজের প্রয়োজনে আমি এখানে টেলার্সে কাজ করতে আসছি। বৈরী আবহাওয়া ও তীব্র তুষারপাতে ব্যবসায়ও এসেছে মন্দাভাব। তবুও বেঁচে থাকার সংগ্রামে ক্লান্তিহীন পথ চলছেন প্রবাসীরা। অ্যাক্সিডেন্টের ভয় আছে প্রচুর। আজকে -9 ঠান্ডা, অনেক ঠান্ডা। রাস্তাঘাটে মানুষ খুব কম। প্রচন্ড ঠান্ডা। এই বছর প্রথম স্নো পড়ছে আর কি। জীবনযাত্রা অনেক কঠিন হয়ে গেছে, চলাফেরা অনেক কঠিন হয়ে গেছে। অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে বাসা চলে আসছে। বিশেষ করে আমার দোকান আমি বন্ধ করে এখন আইসা পড়ছি আর কি। নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত কুইন্সে তুষার পড়েছে 4.5 ইঞ্চি। এ যাবৎ সর্বোচ্চ 6 ইঞ্চি তুষারপাত হয়েছে লং আইল্যান্ডের সাফক কাউন্টিতে। তুষার জমে বরফ হওয়ায় চলাচলে ও ঘরের বাইরে বেরোতে জরুরি সতর্কতা জারি করেছে নগর কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক ছাড়াও তুষারের মোড়কে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি অঙ্গরাজ্য। তীব্র তুষারপাতের কারণে অচল হয়ে পড়েছে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র তুষারপাত ও প্রচন্ড ঠান্ডায় জর্জিয়া, কেন্টাকি, মেইন ও ওরেগন অঙ্গরাজ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও নর্থ ক্যারোলাইনা, ভার্জিনিয়া ও নিউ জার্সিতেও অব্যাহত রয়েছে ভারী তুষারপাত। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আইসিসির দ্বিস্তর বিশিষ্ট টেস্ট নীতি কখনোই বাস্তবতার মুখ দেখবে না। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। সেই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে আরও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী নিউজিল্যান্ড। আর ব্ল্যাক ক্যাপদের এমন ভাবনাকে স্বাগত জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে নিউজিল্যান্ড থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট।
এন শ্রীনিবাসন আইসিসিতে না থাকলেও তার কালো মগজের ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল আইসিসির বেশ কিছু অসাধু কর্মকর্তারা। দ্বিস্তর টেস্ট নীতির প্রবর্তন করতে উঠে পড়ে লেগেছিল তারা। ওই দ্বিস্তর টেস্ট নীতি বাস্তবায়ন হলে একরকম টেস্ট ক্রিকেট থেকে নির্বাসনে যেতে হতো বাংলাদেশ দলকে। ফেব্রুয়ারিতে আইসিসি সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে দ্বিস্তর টেস্ট নীতির ভবিষ্যৎ নিয়ে। তবে আইসিসির অন্যতম নীতি নির্ধারক নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট দ্বিস্তর টেস্ট নীতির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন। ফেব্রুয়ারিতে আইসিসির সভায় এ ব্যাপারে আলোচনার কথা থাকলেও যতটুকু জানি দ্বিস্তর টেস্ট নীতির ব্যাপারে অন্য দেশগুলোর আগ্রহ নেই। আর হ্যাঁ, বাংলাদেশ সীমিত ওভারের পাশাপাশি টেস্টে দারুণ উন্নতি করেছে। সম্প্রতি তারা ইংল্যান্ডের মতো দলকে টেস্টে হারিয়েছে। সর্বশেষ 2010 সালে নিউজিল্যান্ড সফর করা বাংলাদেশ ক্রিকেট দলের সাথে এই দলের উন্নতির গ্রাফে দারুণ প্রশংসা করলেন ডেভিড, আর জানালেন টাইগারদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা। 2010-এ নিউজিল্যান্ডে আসা বাংলাদেশ ক্রিকেট দল আর এই দলের মধ্যে অনেক পার্থক্য। এই দল জিততে জানে, সব দলকে হারানোর মানসিকতা তাদের মধ্যে স্পষ্ট। ভবিষ্যতে এফটিপির বাইরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের ইচ্ছা আছে আমাদের। বাংলাদেশ সব ফরম্যাটেই দারুণ দল হয়ে উঠেছে। এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিসিবি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইওর সাথে কথা হয়েছে এবং আমরা বসেছিলাম টু ওয়ার্ক আউট। আমরা আমাদের স্পেশালি আমাদের ন্যাশনাল টিমের বাইরেও এই টিম বা এজ গ্রুপের কোনো বায়োলেটারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যায় কিনা। সবকিছু ঠিক থাকলে প্রথম ধাপে এবছরে নিউজিল্যান্ডে বাংলাদেশ এ দলকে আমন্ত্রণ জানাবে ব্ল্যাক ক্যাপস ক্রিকেট বোর্ড। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। ইনজুরি আর মাশরাফি ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন সময় ইনজুরির শিকার হয়ে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে ম্যাশের। নিউজিল্যান্ড থেকে আবারও এলো সেই দুঃসংবাদ। ডান হাতের বুড়ো আঙ্গুলে চির ধরায় এবার 4 থেকে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন টাইগারদের ওয়ানডে ও টি-20 অধিনায়ক। টি-20 সিরিজের শেষ ম্যাচে 18তম ওভারের দ্বিতীয় বলে ম্যাশের একটি বলে সজোরে ব্যাট চালান কিউই হার্ড হিটার কোরি অ্যান্ডারসন। বলটি ঠেকানোর চেষ্টা করেছিলেন মাশরাফি, তবে বলটি তালুবন্দি করতে পারেননি তিনি। উল্টো বুড়ো আঙ্গুলে মারাত্মকভাবে আঘাত পান ম্যাশ। প্রাথমিক চিকিৎসা নিলেও পরিস্থিতি খারাপ হওয়ায় মাঠ ছাড়তে হয় তাকে। পরবর্তীতে সেখানকার স্থানীয় একটি হাসপাতালে সিটি স্ক্যান করার পর ম্যাশের ডান হাতের বুড়ো আঙ্গুলে চির ধরা পড়ে। মাশরাফি ছাড়াও এই ম্যাচে ইমরুল কায়েস এবং তামিম ইকবালও কিছুটা চোট পেয়েছেন, তবে তাদের চোট তেমন গুরুতর নয়, যদিও তাদের 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে বলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালক সহ একই পরিবারের 4 জনের মৃত্যু। রেলগেট না থাকাই কারণ বলছেন স্থানীয়রা। পদ্মা সেতুর মাদারীপুর শরীয়তপুর অংশের সংযোগ সড়কের উদ্বোধন। ভোগান্তি কমবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের, সময় বাঁচবে ফেরি পারাপারে। গুজব ও ধারণার ভিত্তিতে নয়, কোম্পানির আর্থিক সক্ষমতার তথ্য নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। কয়েকটি জেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। সরকার পতনের আন্দোলনে নামার হুমকি রিজভির। রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত দলটি, অভিযোগ আওয়ামী লীগের। এবং রাজধানীর প্রথম সারির 15টি স্কুলে ভর্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। 12 জানুয়ারির মধ্যে চিঠির উত্তর দিতে নির্দেশ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বার। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।